বন্দি রানা পর্ব ৫। রানার ঘুম ভাঙল অন্ধকার কামরায়। বাইরে কর্কশ চাপা কণ্ঠস্বর, কে যেন কার সঙ্গে ষড়যন্ত্র করছে। ১ কি ২ সেকেন্ড মনে করতে পারল না ও কোথায় রয়েছে। তারপর সব মনে পড়ে গেল। ওকে লিভিং রুম থেকে করিডোরে বের করে এনেছিল মেয়েটি, শাওলা আলাউই। এই কামরাটা বাইরে থেকে দেখিয়ে দিয়ে চলে গেছে সে, ভেতরে ঢোকেনি। সঙ্গে ঘড়ি নেই, তবে আন্দাজ করল রাত এখন ৯টার কম নয়। কর্কশ গলার আওয়াজটাও এখন চিনতে পারছে রানা। খাদেমুল দাউদ কাকে যেন বলছেন, কাজে হাত দেওয়ার আগেই যদি এভাবে টাকার জন্য চাপ দিতে থাকো তাহলে তো মুশকিল। এরপর শায়লার গলা শুনতে পেল রানা। এও জানিয়ে দিন দাদু, অতিরিক্ত টাকা চেয়ে লাভ হবে না। রানা ধারণা করলো দাদু সম্ভবত কারোর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন। যা দেওয়ার কথা হয়েছে তাই পাবে, তবে কাজ শেষ হলে, তার আগে আরেকটি পয়সাও নয়। কি? ৩০ মিলিয়ন মার্কিন ডলার? কে বলল? তা জেনে তোমার দরকার কি? না, যা কথা হয়েছে তাই। যদি ভেবে থাকো চাপ দিয়ে তোমরা আমার কাছ থেকে আরো বেশি টাকা আদায় করতে পারবে, ভুল ভাবছ। কি বলছে ওরা? জানতে চাইল শায়লা। লুট করা টাকার ভাগ চাইছে, বললেন বৃদ্ধ দাউদ। হীরার ব্যাগগুলো সম্পর্কে কিছু জানে? জিজ্ঞেস করল শায়লা। কি জানি, ঠিক বোঝা গেল না। আভাসে দামি পাথরের কথা কি যেন বলতে চাইল। তোমার মুক্তাদির চাচার কাছ থেকে জেনেছি আমরা, সে কি আর ওদেরকে বলেনি? মাতাল লোককে বিশ্বাস কি? মিলিয়নকে মিলিয়ন মার্কিন ডলার, হীরার চালান, লুট। কামরা থেকে বেরিয়ে লিভিং রুমে ঢোকার সময় চিন্তা করছে রানা, এসবের মানেটা কি? মোবাইল ফোনটা আলখেল্লার পকেটে ভরে রাখার সময় কি যেন বলতে যাচ্ছিলেন দাদু, দোরগোড়ায় রানাকে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলেন। তার এই প্রতিক্রিয়া দেখে দরজার দিকে তাকালো শায়লা। রানার সঙ্গে চোখাচোখি হতে আড়ষ্ট একটু হাসল সে। বলল, আসুন বসুন মিস্টার রানা, নিশ্চয়ই সব শুনে ফেলেছেন। মিস্টারটা বাদ দিলে হয় না? এগিয়ে এসে একটা চেয়ারে বসল রানা, দাদু ও শায়লার দিকে মুখ করে। হ্যাঁ, কিছু কথা কানে এলো, যদি আপত্তি না থাকে সবটুকু শুনতে চাই আমি। এটা এমন কোনো বিরাট ব্যাপার নয় যে আমরা সামলাতে পারবো না, বললেন বৃদ্ধ দাউদ। কিন্তু আমি যেন কিছুটা বিপদের আভাস পেলাম, বলল রানা। কারা যেন চাপ দিচ্ছে লুট করা টাকার ভাগ পাবার জন্য। ব্যাপারটা রানাকে জানানো উচিত দাদু, নরম সুরে বলল শায়লা। অন্তত ওর কাছ থেকে পরামর্শ নিতে অসুবিধে কি? দুর্বল কাঁধ দুটো সামান্য ঝাঁকিয়ে দাদু বললেন, বেশ, শোনো তাহলে, তবে একটু ভূমিকা দরকার। সংক্ষেপে এ দেশি মুসলিমদের দুর্দশার কথা বললেন বৃদ্ধ দাউদ। এই অবস্থায় ৫ ট্রাকের একটা খোয়া যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তার ধারণা, আর্মি ইন্টেলিজেন্সের কেড়ে নেওয়া ধনরত্ন উদ্ধার করতে না পারলে মরেও শান্তি পাবেন না তিনি। ওগুলো উদ্ধার করবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তিনি তার সদ্ব্যবহার করতে চান। কথার ফাঁকে আলখেল্লার পকেট থেকে একটা প্লাস্টিকের ফোল্ডার বের করলেন তিনি। সেটা থেকে বেরোলো একটা ম্যাপ। টেবিলের উপর সেটার ভাঁজ খোলা হলো। ম্যাপে একটা পেন্সিল ছোঁয়ালেন দাদু। কয়েকদিনের মধ্যেই হাইফা থেকে একটা মেইল ট্রেন এই লাইন ধরে রওনা হবে। ট্রেনটার নাম ব্যাংকার্স ট্রেন। হরেক রকম মূল্যবান কার্গো নিয়ে যাতায়াত করে এই বিশেষ ট্রেন। আমরা জানতে পেরেছি এতে করেই জেরুজালেমের সেন্ট্রাল ব্যাংকে পাঠানো হচ্ছে আমাদের কাছ থেকে লুট করা হীরা ও ক্যাশ ডলারের চালান। ওগুলো কেড়ে নেব আমরা। কিরকম ক্যাশ? নতুন নোট নাকি পুরনো? পুরনো, ২০, ৫০, ১০০ ও ৫০০ ডলারের নোট। ক্যানভাসের বড় বড় ব্যাগে করে আসছে ওগুলো। প্রতি ব্যাগে ১৫ মিলিয়ন করে থাকে বলে শুনেছি। ঠিক আছে, বলে যান। হাইফা থেকে রওনা হয়ে ব্যাংকার্স ট্রেন দর, বিনাইমিনা, পারদেস হান্না, হাডেরা, মাউর, আহিটাফ ও বীর এস সিক্কাকে ছুঁয়ে পৌঁছায় শুয়েকায়। এখান থেকে মেইল ট্রেনের কার্গো ভাগাভাগি হয়ে যায়। স্টেশনে আরেকটা ট্রেন অপেক্ষায় থাকে, সেটার নাম এক্সপ্রেস মেইল। জেরুজালেমের মালগুলো তাতে তোলা হয়। তারপর ব্যাংকার্স ট্রেন নাবলুসের দিকে চলে যায়, এক্সপ্রেস মেইল যায় জেরুজালেমের দিকে। আপনাদের প্ল্যানটা বলুন, বলল রানা। রোববারে ব্যাংকার্স ট্রেন শুয়েকায় পৌঁছানোর আগেই যা করার করতে চাইছি আমরা। আমরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? জানতে চাইল রানা। শেফাইন থেকে ভাড়া করা ২ জন লোককে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে। কে তাদেরকে ভাড়া করেছে? জানতে চাইল রানা। যে ভাড়া করেছে সে জানে এদেরকে দিয়ে কি করাবেন আপনি? আমার পরিচিত ও বিশ্বস্ত এক লোকের মাধ্যমে পেয়েছি ওদেরকে।
কাজটা হয়ে গেলে টাকা পয়সাও তার মাধ্যমে পাবার কথা তাদের। কাজ মানে ট্রেন ডাকাতি? হ্যাঁ। নিশ্চয়ই ২০-২৫ জন আর্মড গার্ড থাকবে, বলল রানা। মাত্র ২ জন লোক তাদের সঙ্গে পারবে কিভাবে? ওরা নিশ্চয় আরো লোক ভাড়া করবে, বললেন দাদু। আমি ঠিক জানি না। আপনি ভাড়া করবেন ওদেরকে, ওরা ভাড়া করবে আরো কজনকে? মাথা নাড়ল রানা। এসব কাজ এভাবে হয় না দাদু। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনারা সাংঘাতিক বিপদের মুখে পড়তে চলেছেন। না, ওদের প্ল্যানটা যদি শোনো তুমি। প্রতিবাদের সুরে শুরু করলেন খাদেমুল দাউদ। নগদ ডলার কত থাকবে জানতে চাইল রানা। সব মিলিয়ে ২০ মিলিয়নের কম নয়, আবার ৩০ মিলিয়নের বেশি নয়। আর হীরা? আমরা খবর পেয়েছি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত হীরা এই একই সঙ্গে চলেছে কয়েকটা ব্যাগে করে। খবরটা কে দিল? অত্যন্ত গোপন খবর, ফিসফিস করে বললেন দাদু। চোখ দুটো জ্বলজ্বল করছে শায়লার। খোয়া যাওয়া সবকিছু ফিরে পাওয়ার সম্ভাবনায় উত্তেজিত। বলে উঠল, কিভাবে যেন জানতে পেরেছেন আমার মুক্তাদির চাচা? হায় হায়, খুশি তো নয়ই, রানা যেন আঁতকে উঠল। কি হলো রানা? জানতে চাইলেন দাদু। দ্রুতই নিজেকে সামলে নিয়েছে রানা, তাড়াতাড়ি বলল, না কিছু হয়নি, প্লিজ আপনাদের কথা আগে শেষ করুন। দুটো ব্রিফকেসে কত টাকার হীরা থাকতে পারে রানা? জানতে চাইলেন দাদু। এসব ব্যাপারে আমার আসলে কোনো ধারণা নেই। সংখ্যা, আকার ও গুণগত মান না জেনে হীরার দাম আন্দাজ করা সম্ভব নয়, বলল রানা। কোয়ালিটি মোটামুটি হলে ৫০ মিলিয়ন ডলার ফিরে পাবেন, আবার খুব ভালো হলে ২.৫ থেকে ৩ বিলিয়ন ডলারও পেতে পারেন। কমটাই ধরি, ৫০ মিলিয়ন ডলার, বললেন বৃদ্ধ দাউদ। ঠিক একটা শিশুর মতোই উচ্ছ্বসিত হয়ে উঠছেন তিনি। তার ম্লান চোখ মুখ থেকে হঠাৎ করে একটা দীপ্তি ছড়াতে শুরু করেছে। আর নগদ ৩০, তাহলে সব মিলিয়ে দাঁড়ালো ৮০ মিলিয়ন মার্কিন ডলার। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম ওগুলোর, আবার ফিরে পাচ্ছি ওগুলো। কল্পনা করতে পারো? আবার আমরা শিরদাঁড়া খাড়া করে দাঁড়াতে পারবো। না, পারবেন না, বাধা দিয়ে বলল রানা। কি? তুমি কিছু বললে রানা? হকচকিয়ে গেছেন দাদু। বলছিলাম যে অন্তত এই ডলার বা হীরার সাহায্যে আপনাদের কপালে নেই, বলল রানা। কারণ এগুলোর কিছুই আপনার হাতে পৌঁছবে না। কি বলছো তুমি? দাদু যেন আকাশ থেকে পড়লেন। আমার হাতে পৌঁছবে না মানে? ওরা সব মেরে দেবে? দেবে না? আপনি একা একজন বৃদ্ধ মানুষ, তার উপর আত্মগোপন করে আছেন। কাজটা করবে শক্ত সমর্থ কয়েকজন বেপরোয়া জওয়ান। এ ধরনের কাজে নিশ্চয়ই তারা অভ্যস্ত, তা না হলে আপনি তাদেরকে ভাড়া করতেন না। একদল ডাকাতের কাছ থেকে আর কি আশা করতে পারেন আপনি? কিন্তু আরো শুনুন, বাধা দিয়ে বলল রানা। হীরা ও ডলার তো পাবেনই না, ওদের হাতে প্রাণটাও খোয়াবেন। যদি ভেবে থাকেন এই বয়সে খুন হতে আপত্তি নেই, তাহলে অবশ্য আলাদা কথা। তবে শায়লার বোধহয় আপত্তি আছে। কি শায়লা? আমি বাঁচতে চাই, কারণ আমি না বাঁচলে আরেকজন মারা যাবে, শান্ত অথচ আশ্চর্য দৃঢ় কণ্ঠে বলল শায়লা। ওরা আমাদেরকে মেরে ফেলবে? কিন্তু কেন? বৃদ্ধ খাদেমুল দাউদ ব্যাপারটা বিশ্বাস করতে পারছেন না। আমরা তো ওদের কোনো ক্ষতি করব না, বরং প্রত্যেককে এত টাকা দেব যে ৫-৭ বছর বসে খেতে পারবে। তাহলে কি কারণে? এরকম পরিস্থিতিতে মেরে ফেলাই নিয়ম দাদু। মারে দুটো কারণে, বলল রানা। নিজেদের অপকর্ম গোপন রাখার জন্য, আর যাতে প্রতিশোধ নেওয়ার জন্য কেউ না থাকে। হায় খোদা, এখন কি হবে? দু হাতে মুখ ঢাকলেন দাদু। কি আবার হবে, বলল রানা। ওদেরকে জানিয়ে দিন অপারেশনটা বাতিল করে দিয়েছেন আপনি। মুখ থেকে হাত নামিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন খাদেমুল দাউদ। সমস্ত তথ্য এরই মধ্যে জানা হয়ে গেছে ওদের। কাজটা আমি করব না বললে খুশি হবে ওরা। বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেরাই করার সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণ চুপ করে থাকলো রানা। তারপর জনান্তিকে বিড়বিড় করল, দেখা যাচ্ছে ভালো গ্যারাকলেই জড়িয়েছেন আপনারা। মঙ্গলবার খুব সকালে ফার্ম হাউস থেকে একা বেরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে সৈকতে চলে এসেছে রানা। বালির ওপর অসংখ্য লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। গতরাতে বৃষ্টি হওয়ায় ভিজে রয়েছে সৈকতের বালি। আকাশটা এখনো মেঘে ঢাকা। সাগর ফাঁকা পড়ে আছে। ভালো বাতাস আছে, ঢেউগুলো বেশ বড়। একটু দূরে জোড়া হেডল্যান্ড দেখতে পেয়ে লঞ্চটার কথা মনে পড়ে গেল রানার।
দুটোর মাঝখান দিয়ে কিছুক্ষণ হাঁটার পর ডান পাশে ছোট একটা জেটি দেখা গেল। শেষ মাথায় ঢেউয়ের দোলায় দুলছে লঞ্চটা। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এগিয়ে এসে জেটিতে চড়ল রানা। তারপরও কাউকে দেখতে না পেয়ে লাফ দিয়ে লঞ্চের ডেকে নেমে হুইল হাউসের দিকে এগোলো। লঞ্চটা দেখতে পুরনো হলেও ভেতরটা বেশ ঝকঝকে তকতকে। পেছনে ডেকে আওয়াজ হতে ঘাড় ফেরালো রানা। দেখলো হুইল হাউসের দরজায় দাঁড়িয়ে ওকে দেখছে শায়লা আলাওই। ঘুরে তার দিকে এগোলো রানা। হাতের ট্রেঞ্চ কোটটা ওর উদ্দেশ্যে বাড়িয়ে ধরে শায়লা বলল, ভাবলাম এটা আপনার লাগতে পারে। ধন্যবাদ। দু এক ফোঁটা বৃষ্টি এরই মধ্যে পড়তে শুরু করেছে। তাড়াতাড়ি ওটা পরে নিল রানা। লঞ্চটা পুরনো। ডেকের রেলিং এ হেলান দিয়ে মাথা ঝাঁকালো শায়লা। সেটা লোক দেখানো। শেফাইম থেকে একা চালিয়ে নিয়ে এসেছেন এটা দাদু। অপারেশনটা সেরে দ্রুত পালাবার দরকার হলে দাদু কোথায় যাবেন? শেফাইমে। ওখানকার সেফ হাউসটা শতকরা ৯০ ভাগ নিরাপদ। মাসের পর মাস লুকিয়ে থাকা যায়। লঞ্চটাকে লুকিয়ে রাখার আরো ভালো জায়গা আছে সেখানে। আপনার ভূমিকাটা আমার কাছে এখনো পরিষ্কার হলো না, বলল রানা। অক্সফোর্ড থেকে কি নিয়ে যেন পাশ করেছেন? পলিটিক্যাল সায়েন্স। তা নিশ্চয় একজন বুড়ো মানুষকে কাঁচা একটা কাজের প্ররোচনা দেওয়ার জন্য নয়। হেসে ফেলল শায়লা। ইংল্যান্ড থেকে মাস দেড়েক হলো ফিরেছি আমি। আর এই ট্রেন ডাকাতির চিন্তাভাবনা শুরু হয়েছে তার আগে থেকেই। আমি ফিরেছি মুক্তাদির আলাউই আমার চাচার কাছে সেদতিয়ামে। শুধু যে একটা স্লটার হাউস চালান তিনি তা নয়, নিজের শিপ ফার্মও দেখাশোনা করেন। তবে তার চাকরি ও ব্যবসা দুটোর অবস্থাই করুন। আমার বাবা ও চাচা ইয়াসির আরাফাতের পাশে থেকে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে একসময় যুদ্ধ করেছেন। তো আমার এই চাচাই মাস দুয়েক আগে ব্যাংকার্স ট্রেনে করে আমাদের ডলার ও হীরা পাচারের কথা কিভাবে যেন জানতে পেরে দাদুকে বলেছেন। কেন তিনি বলতে গেলেন? কারণ আমার চাচা বাস্তব দুনিয়ায় বাস করেন না। তার বদ্ধমূল ধারণা আল্লাহ জাদুর মতো কিছু একটা করবেন, অমনি কয়েকদিনের মধ্যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, গোটা দেশের দখল পেয়ে যাবে ফিলিস্তিনি মুসলমানরা। হাসি চাপল রানা। ট্রেনে করে ডলার আর হীরা আসবে শুনে চাচা ধরে নিয়েছেন তিনি যেহেতু পাপী বান্দা, আল্লাহর জাদু বাস্তবে রূপ দিতে পারে একমাত্র দাদুর মাধ্যমে। বুঝেছি। সবটুকু নয়, বলল শায়লা। কিছু খ্রিস্টান বন্ধু আছে, তাদের পাল্লায় পড়ে মুক্তাদির চাচা সারাক্ষণ মদ খাচ্ছেন আর বকবক করছেন। কেউ জানে না কখন কাকে কি বলে ফেলবেন তিনি। রানাকে সিরিয়াস দেখাচ্ছে। সত্যিই তাহলে চিন্তার বিষয়। কিন্তু কিছু করার নেই। অসহায় দেখালো শায়লাকে। একটু পর রানা জিজ্ঞেস করলো, নিজের ব্যাপারটা আপনি কি ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছেন? মৃদু হেসে মাথা নাড়ল শায়লা। দেশে ফিরেছিলাম দিন 15-র জন্য, বলল সে। কিন্তু অদৃশ্য একটা জালে জড়িয়ে গেছি, সেটা ছিঁড়ে বেরিয়ে যেতে পারছি না। কি সেই অদৃশ্য জাল? নাকি অনধিকার চর্চা হয়ে যাচ্ছে? আমার চাচি তার একমাত্র ছেলেকে রেখে মারা গেছেন। আমার এই ভাইটির নাম ইসহাক, ইসহাক আলাউই। ছোটবেলায় কি একটা অসুখের ঠিকমতো চিকিৎসা না হওয়াতে কিছুটা প্রতিবন্ধী সে। এতদিন তাকে দেখার কেউ ছিল না। আগেই বলেছি আমার চাচা সারাক্ষণ মাতাল হয়ে থাকেন। এখন আমি ইসাকে দেখাশোনা করি। বয়স কত? 17। একটা দীর্ঘশ্বাস চাপল রানা। মায়া জিনিসটা অনেক সময় মারাত্মক বিপদ ডেকে আনে। দুঃখিত, আপনার ব্যক্তিগত ফিলিংস নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হলো না। আমি কিছু মনে করিনি, মৃদু কণ্ঠে বলল শায়লা। বিপদ যে ডেকে আনা হচ্ছে আমার চেয়ে কে আর তা বেশি জানে। কিন্তু এও সত্যি যে ওকে এখানে ফেলে রেখে কোথাও আমার যাওয়া হবে না। একটু থেমে গলার আওয়াজ নিচু করে আবার বলল, আমাকে আমার ঋণ শোধ করতে হবে। মানে? আমার জন্মের পরপরই মারা গিয়েছিলেন আমার মা, বলল শায়লা। সেই থেকে আমাকে মানুষ করেছেন আমার ওই চাচি, অনেক যত্নে, অনেক আদরে। আমার লেখাপড়াও তাঁরই দান। কিছুক্ষণ চুপ করে থাকার পর রানা জানতে চাইল, সেদতিয়ামে বোধহয় অপারেশনটার হেডকোয়ার্টার বানানো হয়েছে? হ্যাঁ, চাচার ফার্ম হাউসে। ওখানকার সেটআপ সম্পর্কে একটু ধারণা দিতে পারেন? প্রশ্ন করল রানা। জটিল কিছু নয়। দাদু দুজন বেপরোয়া টাইপের লোককে ভাড়া করেছেন। তাদেরকে বেশ কিছুদিন আগেই ভাড়া করা হয়েছে। সপ্তাহখানেক হলো চাচার ফার্মে এসে উঠেছে তারা। কেমন লোক তারা? রকচটা, স্বার্থপর, গুন্ডাপান্ডারা যেমন হয় আর কি। তাদের মধ্যে কুদ্দুস কোতোয়াল খুবই বিপজ্জনক বলে আমার ধারণা। রীতিমতো ভয় লাগে তাকে। মাথাটা যেন সারাক্ষণ খেলাচ্ছে।
তার সঙ্গে গোফরান জামালুকে স্রেফ ভোঁতা একটা হাতিয়ার বলতে পারেন। এদেরকে কোথায় পেলেন দাদু? কোত্থেকে ভাড়া করলেন? জানতে চাইল রানা। আমার ধারণা উকিল টমসনের সাহায্যে এদেরকে ভাড়া করা হয়েছে, বলল শায়লা। উকিলের সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে? মাথা নাড়ল শায়লা। দাদুর হয়েছে, তবে মাত্র একবার, তাও আমি আসার আগে। যোগাযোগ রাখা হয় কিভাবে? তালমির একটা ঠিকানায় চিঠি আসে, বলল শায়লা। গলির ভেতরে ওটা একটা বুক স্টল, আমি গিয়ে নিয়ে আসি ওগুলো। টমসন তাহলে এই জায়গাটার কথা জানে না? না। তিক্ত হাসি দেখা গেল শায়লার ঠোঁটে। এমনকি আমার মুক্তাদির চাচাও এখানে কখনো আসেননি। কুদ্দুস কোতাউল কয়েকবারই আমার পিছু নিতে চেষ্টা করেছে, একবারও সুবিধে করতে পারিনি। মোস্তফা বলে একটা লোক আছে, আল মোস্তফা, বলল রানা। আমি জেল থেকে বেরিয়ে যার সঙ্গে দেখা করি, তার সম্পর্কে কিছু জানেন? আমি যতদূর জানি বেশ কিছু টাকার বিনিময়ে আপনাকে সাহায্য করার জন্য ভাড়া করা হয়েছিল তাকে। কাজটা শেষ হবার পর তার সঙ্গে সম্পর্কও শেষ। টমসনকে কত দেওয়া হয়েছে? খরচ বাদে $৫,০০০ মাথা নাড়ল রানা। এ ধরনের লোক এত কম টাকায় সন্তুষ্ট হয় না, তার আরো টাকা দরকার। ভুরু কুঁচকাল শায়লা। মানে? দাদুর বিরুদ্ধে টমসন আর মোস্তফা কিছু একটা ষড়যন্ত্র পাকাচ্ছে, বলল রানা। লক্ষ্য করলো বৃষ্টিটা আরো বাড়ছে। চলুন ফেরা যাক। রানার আস্তিন খামচে ধরল শায়লা। কি করব আমরা? কিছু একটা পরামর্শ দেবেন না? দেয়ার মতো পরামর্শ মাথায় আসছে না, বলল রানা। এই বয়সে এরকম একটা বিপজ্জনক কাজে জড়ানো উচিত হয়নি দাদুর, তবে জেনে শুনে তাকে তো আর মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। কি করবেন বলে ভাবছেন? যেন ভয়ে ভয়ে জানতে চাইল শায়লা। রানার বলতে ইচ্ছে করলো, প্রতিবন্ধী চাচাতো ভাইয়ের মায়া পড়ে আপনি যেভাবে নিজের বিপদকে অগ্রাহ্য করতে পারছেন, এমনটি সাধারণত দেখা যায় না। ব্যাপারটা জানার পর মনে হচ্ছে এটা বোধহয় আমার কর্তব্য, আপনাদের কারো কোনো বিপদ যেন না হয়। তবে মুখে বলল, ভাবছি ডাকাতিটা হয়তো আমাকেই করতে হবে। টেবিলে বসে বড় একটা স্কেল ম্যাপের ভাঁজ খুলছেন খাদেমুল দাউদ। দরজা খোলার শব্দ শুনেও মুখ তুলে তাকালেন না, তবে বললেন, এসো রানা। এগিয়ে এসে সামনের একটা চেয়ারে বসল রানা। ম্যাপটার উপর একবার চোখ বুলিয়ে বলল, একটা প্রশ্নের জবাব পাচ্ছি না দাদু। আপনি কেন? পিএল এর তরুণ যোদ্ধারা কোথায়? ঘরের কোণে নাক ডেকে ঘুমাচ্ছে? ইসরায়েল সরকার ঘোষণা করেছে আমাকে জীবিত বা মৃত ধরে দিতে পারলে $৫০,০০০ নগদ পুরস্কার দেওয়া হবে, বললেন দাদু। চারিদিকে অভাব আর অভাব। ইহুদিরা কাজ দিলে ফিলিস্তিনিদের খাবার জোটে। এরকম অবস্থায় কার মনে কি আছে কি করে বলবো? তাই আমি আর তাদের কারোর সঙ্গে যোগাযোগ করছি না। কিন্তু যাদেরকে দিয়ে কাজটা করাতে চাচ্ছেন, তারা তো আরো জঘন্য চরিত্রের মানুষ, বলল রানা। তাদেরকে আপনি বিশ্বাস করছেন কিভাবে? ওরা দুজনেই জেল পলাতক খুনি, বললেন বৃদ্ধ দাউদ। নিজেদের বিপদ সামলাতেই ব্যস্ত থাকতে হয়, আমার ব্যাপারে মাথা ঘামাবার সময় কোথায় ওদের? তাছাড়া কাজটা ভালোভাবে করতে পারলে ওদেরকে আমি $30,000 দেব বলেছি, সেটাও কম টাকা নয়। আর একটা প্রশ্ন, আমাকে জেল থেকে বের করে আনতে কত টাকা লাগলো? ম্যাপ থেকে ঝট করে মুখ তুলেন খাদেমুল দাউদ। তা তোমার না জানলেও চলবে। কিন্তু আমি জানতে চাই দাদু। কাঁধ দুটো আর একটু উঁচু করলেন পিএলওর বয়োবৃদ্ধ নেতা। এই ধরো $1,020। এত টাকা কোথায় পেলেন আপনি? টাকাটা আমার নয়, বললেন দাদু, শায়লার। নাবলুস শহরে ওর বাবার রেখে যাওয়া বাড়িটা বিক্রি করে দিয়েছে ও। ওর প্ল্যান ছিল এই টাকায় চাচাতো ভাই ইসহাককে লন্ডনে নিয়ে গিয়ে প্রতিবন্ধীদের কোনো স্কুলে ভর্তি করে দেবে। ওই টাকাটা আমি ধার নিয়েছি। ট্রেন থেকে আপনাদের টাকা উদ্ধার করে দেনাটা শোধ করে দেবেন এই আশায়, তাই না? মাথা নাড়ল রানা। কাজটা আপনি মোটেও ভালো করেননি দাদু। এখন বুঝতে পারছি কাজটা সত্যি অন্যায় হয়ে গেছে, হতাশ কণ্ঠে বললেন বৃদ্ধ। এখন আমাকে তুমি কি করতে বলো? আপনাকে কিছুই করতে হবে না, বলল রানা। সব আপনি আমার হাতে ছেড়ে দিন, দেখা যাক কতদূর কি করতে পারি আমি। যা যা আমার জানা দরকার সব বলে যান। সেটআপ দেখতে আজই একবার মুক্তাদির আলাউইর বাড়িতে যাব আমি। হাত তুলে দোয়া করলেন দাদু।
খোদা তোমার সকল আশা পূরণ করুন রানা। ৮ ঘন্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন খাদেমুল দাউদ। বমি করার চেষ্টা করছেন, অথচ গলা থেকে কিছুই বেরোচ্ছে না। তার বিরতিহীন কাশির আওয়াজ শুনে কিচেন থেকে ছুটে এলো শায়লা। হতভম্ব রানার সাহায্য চাইল সে। দুজন ধরাধরি করে শুইয়ে দেওয়া হলো তাকে। ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছেন বৃদ্ধ। চিন্তার কিছু নেই, রানাকে বলল শায়লা। দাদু চোখে মুখে পানি ছিটে দিচ্ছে। এখনই জ্ঞান ফিরে আসবে। তবে টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন খুব বেশি হলে আর ৬ মাস বাঁচবেন। মানে? দাদুর লিভারে ক্যান্সার, শেষ পর্যায়ে। এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না, কষ্ট বাড়বে কেবল। মঙ্গলবার বিকেলের ঘুমটা বেশ খানিক আগে ভাঙলেও সিলিংয়ের দিকে তাকিয়ে নারীদেহের নানান বৈশিষ্ট্য নিয়ে মাথা ঘামাচ্ছে কুদ্দুস কোতোয়াল। ঘরের ভেতরটা গাঁজার ধোঁয়ায় ভরে আছে। সিগারেটের শেষ একটা টান দিয়ে বিছানা থেকে নামল সে। ট্রাউজারের চেইন খুলে জানালা দিয়ে উঠানে প্রস্রাব করল। ঘুরে দরজার দিকে এগোচ্ছে, শুনতে পেল বাইরে দুপদাপ পায়ের আওয়াজ ও চেঁচামেচি হচ্ছে। কবাট খুলে সাদা চুনকাম করা প্যাসেজে বেরিয়েছে মাত্র, মুক্তাদিরের প্রতিবন্ধী ছেলে ইসাক ছুটে এসে ধাক্কা খেল তার সঙ্গে। ভয়ে বিস্ফারিত হয়ে আছে ছেলেটার চোখ দুটো, ঘন ঘন হাঁপাচ্ছে। তার পিছু নিয়ে ছুটে আসছে গোফরান জামালু। জামালুকে প্রকাণ্ড এক বলদ বললেই হয়। ইসহাককে ধরার জন্য পেশল হাত দুটো সামনে বাড়িয়ে এগিয়ে আসছে। ২ হাত দুদিকে মেলে তার পথ রোধ করল কোতোয়াল। কি হচ্ছে এসব? শালার বেটা শালা আমার সব সিগারেট সরিয়ে ফেলেছে। বালিশের তলায় ৩ প্যাকেট লুকিয়ে রেখেছিলাম, একটাও নেই। ওগুলো তুমি কাল রাতে জুয়ায় বসে আমার কাছে হেরেছ, বলল কোতোয়াল। গাঁজা খেয়ে ভুলে গেছো সব? ছোকরাটাকে বাঁচাবার জন্য এসব তুমি বানাচ্ছ কুদ্দুস। কোতোয়ালকে এক ধাক্কায় একপাশে সরিয়ে দিয়ে খপ করে ইসাককে ধরে ফেলল জামালু। কিন্তু নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে প্যাসেজের আরেক মাথায় ছুটল ছেলেটা। তার পিছু নিতে যাবে জামালু, কিন্তু পারল না। কেন পারল না তা জামালুও বলতে পারবে না, কারণ ব্যাপারটা এত দ্রুত ঘটে গেছে মস্তিষ্কে তার কোনো ছাপ পড়েনি। সেজন্য পরে কিছু মনেও করতে পারবে না সে। পেছন থেকে হাত বাড়িয়ে ইসাকের ঘাড়টা ধরতে যাচ্ছিল জামালু। ৮ সেকেন্ডেরও কম সময় পর অনুভব করলো বাতাস কেটে উঠছে সে, পড়তে যাচ্ছে খোলা উঠোনে। পড়ার পর ব্যথায় গোঙাতে গোঙাতে সিধে হতে যাবে, গলায় চেপে বসলো বুট পরা একটা পা। আবার যখন তার শ্বাস প্রশ্বাস শুরু হলো, দেখলো কঠিন ও গম্ভীর একটা মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সে। জীবনে কাউকে ভয় পেতে শেখেনি গোফরান জামালু। এই মুহূর্তেও ভয় পাচ্ছে না, তবে নিজের গুণ আরেকজনের মধ্যে দেখে অবাক হয়েছে সে। ওঠো, বলল রানা। ওর পেছনে ইসাকের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে শায়লা। রানার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে প্রতিবন্ধী ছেলেটা। তার যেন হেসে উঠতে ইচ্ছে করছে, কিন্তু কি এক ভয়ে সাহস পাচ্ছে না। ওদেরকে পাশ কাটাবার সময় হেসে উঠল কুদ্দুস কোতোয়াল। ভারী ইন্টারেস্টিং একটা সিন, বলল সে। মেহেদি লাগানো লালচে চুলে আঙুল চালাচ্ছে আর টলমলে জামালুকে সিধে হতে দেখছে। আমি কুদ্দুস আল শাহরিয়ার, কুদ্দুস কোতোয়াল। আমিও তোমার মতো জেল পালানো কয়েদি। আর এই প্রাগৈতিহাসিক প্রাণীটির নাম গোফরান জামালু। তার বেয়াদবি তোমাকে মাফ করতে হবে। স্রষ্টা তাকে যথেষ্ট মগজ দেননি। কোন দিন না আমি তোমার মুখে গোবর ভরে দিই, হিস করে বলল জামালু। তারপর ভারী পায়ের থপথপ আওয়াজ তুলে বাড়ির ভিতরে চলে গেল। আমার চাচা কোথায়? জানতে চাইল শায়লা। সেই সকালে সাপ্লাই আনতে ট্রাক নিয়ে কারসারিয়ায় গেছে। মদের দোকান খোলা থাকা পর্যন্ত ফিরবে বলে মনে হয় না, বলল কোতোয়াল। ঠোঁটে সামান্য বিদ্রুপাত্মক হাসি নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে সে। তাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো রানা। পাথরের তৈরি বাড়ি, লিভিং রুমটা বেশ বড়। জানালার পাশে একটা চেয়ারে বসে রয়েছে জামালু। হাতের গাঁজা ভরা সিগারেট থেকে কটুগন্ধি ধোঁয়া উঠছে। তাকে গ্রাহ্য করছে না রানা। ঘুরে তাকাতে দেখলো ওর পিছু নিয়ে লিভিং রুমে ঢুকছে শায়লা আর কোতোয়াল। ছেলেটা কোথায়? জানতে চাইলো ও। পাহাড়ে খেলতে গেল, জানালো শায়লা। বাড়ির কথা মনে পড়লে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে, তা না হলে সন্ধে হয়ে যাবে। আপনাকে সালাম দিতে বলে গেছে। কটা বেডরুম? প্রসঙ্গ পাল্টে জানতে চাইল রানা। ৩টে, নিচে একটা, উপরে ২টো। ওপরের একটা গেস্ট রুম, সেটা আমি ব্যবহার করি। আরেকটায় ইসাককে নিয়ে চাচা ঘুমান।
আমরা নিচের ঘরে শুই, বলল কোতোয়াল। এত খবর নিচ্ছে, ব্যাপারটা কি? জানালার কাছ থেকে গজগজ করছে জামালু। আমাদেরকে খেদাবার মতলব? খেদাতে যদি চাই, মানে যখন চাইবো স্রেফ ঘাড় ধরে বের করে দেব। তার দিকে ফিরে শান্ত সুরে বলল রানা। কোতোয়ালকে কাঁধের সামান্য ঘষা দিয়ে কিচেনের দিকে এগোলো ও। ওর পিছু নিয়েছে শায়লা। হুঁ, হাতে বড় একটা দাও রয়েছে বলে, ঘৃণার সঙ্গে বলল জামালু। তা না হলে এরকম 10টা আলসাহারিয়ারকে পিটিয়ে তক্তা বানানো আমার জন্য কোনো ব্যাপারই নয়। কথাটা আমাকে না বলে ওকে বলছো না কেন? সময় হোক, বলবো ঠিকই। তার আগে খবর দিও আমাকে, দেখতে চাই কে কাকে তক্তা বানায়। কিচেন টেবিলটার কিনারায় বসে পা ঝুলিয়ে দিল রানা। বিকেলের নাস্তায় ভুনা কলিজা চলবে, সঙ্গে ডিম পোচ আর জবের আটার রুটি? জানতে চাইল শায়লা। চলবে। চা না কফি? কফি হলে ভালো হয়। দুঃখিত, চা। খেতে বসে রানা বলল, ইসাককে আমার কিন্তু অসুস্থ বলে মনে হলো না। অন্য সবার চেয়ে একটু ধীর, যে কোনো কথা বুঝতে একটু সময় নেয়। সমস্যা হলো চাচা ওর সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। ওর আসলে আদর দরকার, বলল রানা। দেখি যতটা পারা যায় আমি ওকে সঙ্গ দিতে চেষ্টা করব। ওদের নাস্তা খাওয়া শেষ হয়েছে, কিচেনে ঢুকলো কোতোয়াল। দাদু কেমন আছেন? ভালো, বলল রানা। বিচ্ছিরি শব্দে হেসে উঠল কোতোয়াল। আমাকে বোকা বানিয়ে লাভ নেই ব্রাদার। হপ্তা দুয়েক আগে আমরা যখন তাকে তালমিতে দেখলাম, সারাক্ষণ খক খক করে কাশছিলেন। সিধে হয়ে দাঁড়াবার শক্তিও ছিল না। কি বলতে চাও? বলতে চাই, যে ধরনের অপারেশনের কথা ভাবা হচ্ছে তার ধকল সামলাবার শক্তি বুড়া মিয়ার নেই। কিছুটা শক্ত সমর্থ একজনকে দরকার আমাদের। জানি, বলল রানা। সেজন্যই এসেছি আমি। এলেই হলো? দোরগোড়া ভরাট করে দাঁড়িয়ে আছে গোফরান জামালু। রাগে লালচে হয়ে আছে শুকনো ক্ষতে ভরা মুখ। কে ডেকেছে তোমাকে? কেন ভাবছো তোমার মাতব্বরি আমরা মেনে নেব? এমনও তো হতে পারে আমার আর কোতোয়ালের অন্যরকম প্ল্যান আছে। আমি যেন শুনলাম তোমরা দুজন ভাড়া খাটতে এসেছো। কোতোয়ালকে বলল রানা। মাথা পিছু 15,000 মার্কিন ডলার পাবে। চুক্তিতে সে কথাই বলা হয়েছে। হ্যাঁ। তাহলে ভাড়াটে হেল্পারকে মুখ বুজে থাকতে বলো। তবে রে শালা হারামজাদা! মারমুখো হয়ে এক পা সামনে বাড়ল জামালু। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল কোতোয়াল। তোমার গালাগাল থামাও জামালু, নিজেদের মধ্যে মারামারি করে ফায়দা নেই। রানার দিকে ফিরে কাঁধ ঝাঁকালো সে। জামালু খুব সহজেই ক্ষেপে ওঠে। তার কারণও আছে। 2 সপ্তাহ হয়ে গেল দাদুর সঙ্গে আমরা দেখা করতে পারছি না। মোবাইল ফোনে একবার যাও পেলাম, কথার মাঝখানে লাইন কেটে দিয়ে সেটাও বন্ধ করে রেখেছেন। শুধু বিদেশ থেকে আসা এই শায়লা মেয়েটির মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি তার চাচা পর্যন্ত জানে না কোথায় আছেন দাদু। তাতে সমস্যা কি? সবচেয়ে আগে দেখতে হবে দাদুর নিরাপত্তা। সময় হলে ঠিকই তাকে দেখতে পারবে তোমরা। চেয়ার ছেড়ে দাঁড়ালো রানা। তোমাদের অন্যরকম প্ল্যানটা যেন কি? লিভিং রুমে আমার একটা ম্যাপ আছে, বলল কোতোয়াল। চলো ওখানে গিয়ে বসা যাক। লিভিং রুমে ঢুকে দেরাজ থেকে বড়সড় একটা ম্যাপ বের করলো সে। ভাঁজ খুলল টেবিলের উপর। এখানে, এই হলো হাইফা বন্দর। জাহাজ থেকে ডলার ভর্তি বস্তা নামিয়ে তোলা হবে ব্যাংকার্স ট্রেনে। ট্রেন ছোটে এই লাইন ধরে: দর, বিনাইমিয়া, পারদাসান্না, হাডেরা, মাউর, আহিটাফ ও বীর এস সিক্কাকে ছুঁয়ে পৌঁছায় শুয়েকা। আমি তোমাদের প্ল্যানটা শুনতে চাইছি। ব্যাংকার্স ট্রেন আগামী রোববারে রওনা হবে, বলল কোতোয়াল। শুয়েকা আর আহিটাফের মাঝখানের একটা স্টেশনে কাজটা করতে চাই আমরা। কিভাবে কি করবে ব্যাখ্যা করো। ট্রেনে সেন্ট্রাল ব্যাংকের নিজস্ব গার্ড থাকবে 12 জন, পুলিশ থাকবে 5 জন, সৈন্য থাকবে 5 জন, মোট 22 জন। এখন আবার শোনা যাচ্ছে ওই ট্রেনে দামি কি একটা কার্গোও থাকবে। সেগুলো পাহারা দেবে 9 জন প্রাইভেট সিকিউরিটি গার্ড। দাঁড়ালো 31। আরও আছে ট্রেনের 2 জন ড্রাইভার, একজন রেলওয়ে গার্ড। সব মিলিয়ে 34 জন। কাজেই আমাদেরও অন্তত 35-40 জন দরকার। পাগল নাকি? বলে হেসে উঠল রানা। এর মধ্যে হাসির কি হলো? জানতে চাইল জামালু। হেলে দুলে লিভিং রুমে ঢুকলো সে। চোখ মুখ দেখে মনে হলো অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। ওখানে তোমরা ডাকাতি করতে যাবে নাকি যুদ্ধ করতে? জানতে চাইল রানা। এতগুলো লোক নিয়ে মুভ করাটাই তো হবে নেহায়েত বোকামি।
চারপাশে ইহুদি বসতি, তারা দেখলেই সন্দেহ করবে। আর সন্দেহ হলেই ফোন করে জানিয়ে দেবে আর্মড পুলিশকে। তাছাড়া অপারেশন শুরুর অন্তত একদিন আগে ব্রিফ করতে হবে তাদেরকে। এতগুলো লোককে বিশ্বাস করা কি বুদ্ধিমানের কাজ হবে? তুমি বিদেশি, তোমাকে যদি বিশ্বাস করা যায়। শুরু করলো জামালু। এই চুপ! ধমকে উঠল কোতোয়াল। শাহরিয়ার ঠিকই বলেছে। ঘাড় সিধে করে রানার দিকে তাকালো সে। তাহলে কজন লোক দিয়ে কাজটা সারতে চাই আমরা? খুব বেশি হলে ৮ জন, তার বেশি নয়, বলল রানা। আমরা এখানে ৩ জন আছি, আর দরকার ৫ জন। এই ৫ জনকে হতে হবে প্রফেশনাল, যারা নিজেদের কাজ বোঝে। কি কাজে প্রফেশনাল? সেটা বলতে পারবো প্ল্যানটা চূড়ান্ত হবার পর, বলল রানা। তোমাদের প্ল্যানটা এখনো আমার পুরোপুরি শোনা হয়নি। আসলে আমাদের প্ল্যানের বৈশিষ্ট্য ছিল লোক সংখ্যা, বলল কোতোয়াল। তা যদি কমিয়ে ৮ জন করা হয়, ওটা আর কোনো কাজে আসবে না। তবু শুনি, কিভাবে কি করবে ভেবেছিলে? আহিটাবের পর বীর এস সিক্কায় থামবে ট্রেন। ৩০ জন দুভাগ হয়ে দুদিক থেকে হামলা চালাবো আমরা। ব্যবহার করব রাইফেল, গ্রেনেড, স্মোক বম্ব ও পিস্তল। ২ জন স্টেশনের বাইরে দাঁড়ানো আর্মার্ড কারটাকে দখল করবে। বাকি ৩ জন স্টেশন মাস্টার আর রেল কর্মচারীদের খতম করবে। আর্মার্ড কারটা কোত্থেকে আসবে? ওটা আসবে কয়েকটা ব্যাংকের জন্য ডলার ভর্তি কিছু বস্তা নিতে, বলল কোতোয়াল। ইউনিফর্ম পরা ২ জন লোক থাকে, একজন ড্রাইভার আর একজন গার্ড। ট্রেনটা কখন থামে ওখানে? জানতে চাইল রানা। আর স্টেশনে কখন পৌঁছায় আর্মার্ড কার? ট্রেন কখন আসবে তার কোনো ঠিক নেই। নির্দিষ্ট সময় দুপুর ২টো হলেও অনেক সময় ৩০-৪০ মিনিট এদিক ওদিক হয়ে যায়। কি জানি, হয়তো নিরাপত্তার কারণে এরকম করা হয়। আর্মার্ড কারটা ১টার সময় চলে আসে। অস্ত্র ও গোলাবারুদ কি জোগাড় হয়েছে? কিছু আছে, বাকিটা জোগাড় করতে হবে। কি কি আছে? রাইফেল আছে ৭টা, পিস্তল ৫টা, গ্রেনেড ২ ডজন, স্মোক বম্ব ৬টা। যথেষ্ট, বলল রানা। আর শুধু লাগতে পারে খানিকটা জেলিগনাইট, ২-১টা ডিটোনেটর আর নার্ভ গ্যাস ভর্তি গোটা ২ ভায়াল। তবে তোমাদের এই প্ল্যানে চলবে না। তার মানে আমাদের চেয়ে ভালো প্ল্যান আছে তোমার কাছে? চ্যালেঞ্জের সুরে বলল জামালু। শোনা যাক কি সেটা। এই মুহূর্তে আমার কাছে কোনো প্ল্যান নেই, বলল রানা। আগে সব দেখতে ও বুঝতে হবে আমাকে। আশা করি কাল জানতে পারবো কিভাবে কি করতে চাই আমি। ঠিক আছে, আমরাও দেখতে চাই কত ভালো প্ল্যান সেটা, বলল জামালু। তা দেখো, বলল রানা। এখন দয়া করে আরো কিছু তথ্য দিয়ে সাহায্য করো আমাকে। ১ মিনিট, বলল কোতোয়াল। জেলিগনাইড ও ডিটোনেটর জোগাড় করা সহজ, কিন্তু নার্ভ গ্যাস পাওয়া খুব কঠিন হবে। জোগাড় হলে ভালো, বলল রানা। তা না হলে ওটা ছাড়াই কাজ চালাতে হবে। এবার বলো, ট্রেনটা সম্পর্কে কি জানো তোমরা? কত বড় ওটা? ইঞ্জিন কটা? ডলারের বস্তা কোথায় রাখা হয়? ৮টা বগি, বলল কোতোয়াল। ১টা ইঞ্জিন, জানালো জামালু। ইঞ্জিনের সঙ্গে লাগা বগিতে থাকবে ডলারের বস্তা, বলল কোতোয়াল। সব মিলিয়ে ২২ জন গার্ড থাকবে ওটার ঠিক পেছনের বগিতে। রেলওয়ের গার্ড থাকবে লেজের দিকে, একেবারে শেষ বগিটায়। হঠাৎ মনে পড়ে যাওয়ায় আবার মুখ খুলল সে। আরও আছে, দামি যে কার্গোর কথা শুনছি, তা নিশ্চয়ই প্রথম বগিতে থাকবে। কারণ গত বছর এই ট্রেনে করে যখন ১ টন সোনা পাঠানো হয়েছিল, তখনও সোনার সঙ্গে একই বগিতে ছিল অতিরিক্ত গার্ডরা। বাকি সবাই, অর্থাৎ ২২ জন, থাকবে ঠিক পেছনের বগিটায়। পেছনের বাকি ৬টা বগিতে কি থাকে? জানতে চাইল রানা। একটা মেইল ট্রেনে যা থাকার কথা তাই। এই সময় ঝক্কর মার্কা একটা ক্যাটল ট্রাক গো গো করে গেট দিয়ে উঠানে ঢুকে পড়ল। বাড়ির দেয়াল থেকে কয়েক ফুট দূরে দাঁড়ালো সেটা। ক্যাবের দরজা খুলে গেল। ভেতর থেকে প্রায় খসে পড়ল এক লোক। টলতে টলতে জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে। তাচ্ছিল্যের সঙ্গে কোতোয়াল বলল, মানুষ একখান। আমি বাজি ধরে বলতে পারি, কায়সারিয়ায় এমন কোনো মদের দোকান নেই যেখানে তার পায়ের ধুলো পড়েনি। আল্লাহ জানেন কাকে কি জানিয়ে দিয়ে এসেছে। তোমার সাহস তো কম নয়, আমি না একবার বলেছি? ঝট করে কোতোয়ালের দিকে ফিরে কঠিন সুরে বলল শায়লা। আমার সামনে আমার চাচা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবে না। ইয়ে, মানে, জানি শুনতে তোমার খারাপ লাগে, কিন্তু যা সত্যি। শায়লার চোখে আগুন জ্বলে উঠছে দেখতে পেয়ে তাড়াতাড়ি চুপ করে গেল সে। তারপর মাথা নিচু করে বলল, ঠিক আছে, আর বলবো না। প্যাসেজের দরজা খোলার শব্দ হলো। সেদিক থেকে ভেসে এলো ফিলিস্তিনিদের দেশাত্মবোধক গান, কথাগুলো জড়িয়ে যাচ্ছে।
লিভিং রুমের দরজায় এসে দাঁড়ালো আধবুড়ো লোকটা, উকি দিয়ে ভেতরে তাকালো। মাথার টুপিটার নোংরা, অযত্ন লালিত দাড়ি প্রায় জট পাকিয়ে আছে। নতুন মুখ দেখছি, বলল মুক্তাদির আলাওই। পরিচয় করিয়ে দিল শায়লা। চাচা, ইনি দাদুর কাছে আসছেন, আল শাহরিয়ার। শাহরিয়ার আমার চাচা। রানার দিকে তর্জনী তাক করলো মুক্তাদির আলাওই। খান আল আসকার কেমন? বাপের বেটা, ওখান থেকে পালানো চারটিখানি কথা নয়। ঘন ঘন মাথা নাড়তে লাগলো। না, চারটিখানি কথা নয়, আটটিখানি কথাও নয়, 16টিখানি। রানা ভাবল, এরকম মাতাল অবস্থায় লোকটা ট্রাক চালিয়ে ফিরল কিভাবে। কুশলাদি বিনিময়ের পর রানা জানতে চাইল, শুনলাম আপনি কায়সারিয়ায় গিয়েছিলেন, শহরে আমার সম্পর্কে শুনলেন কিছু? চোখ পিটপিট করে কি যেন স্মরণ করার চেষ্টা করলো মুক্তাদির আলাওই। তারপর ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে গোল পাকানো একটা খবরের কাগজ বের করলো। পেছনের পৃষ্ঠায় নিচের দিকে দেখো বাবা, তোমার কথা লিখেছে। ভাঁজ খুলে রিপোর্টটা বের করলো রানা। 12 লাইনের একটা খবর ছাপা। আবিল আহুদ ওরফে আল শাহরিয়ার নামে এক কয়েদি খান আল আসকার জেলখানা থেকে পালিয়ে গেছে গত রোববার রাতে। জেলখানার চারদিকে 50 কিলোমিটার পর্যন্ত ঘেরাও দিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে, তবে খবরের সঙ্গে কোনো ফটো ছাপা হয়নি। কাগজটা ছুঁড়ে টেবিলে ফেলল রানা। তারপর মুক্তাদির আলাওয়ের দিকে ঘাড় ফেরালো। এখান থেকে আমার অনুমতি ছাড়া কায়সারিয়া বা আর কোথাও যাবেন না আপনি, বুঝতে পারছেন? ঠিক আছে, নাই গেলাম। এই একই নিয়ম তোমাদের জন্য, আমাকে জিজ্ঞেস না করে কেউ কোথাও যেতে পারবে না। শায়লার চাচাকে পাশ কাটিয়ে লিভিং রুম থেকে প্যাসেজে, সেখান থেকে উঠানে বেরিয়ে এলো রানা। ক্যাটল ট্রাকটার পাশে দাঁড়িয়ে উপত্যকার নিচে তাকালো বহুদূর কায়সারিয়ার দিকে। পেছনের পাথরের স্ল্যাবে জুতোর শব্দ হলো। ঘাড় ফেরাতে কোতোয়াল আর জামালুকে দেখতে পেল দোরগোড়ায়। শায়লা বলছিল 8 মাইল পর রাস্তাটা থেমে গেছে, উপত্যকায় ওঠার ঠিক আগে, বলল রানা। মাথা ঝাঁকালো কোতোয়াল। ওদিকটায় ভাঙাচোরা কিছু কটেজ ও পুরনো একটা লেড মাইন আছে। ভৌতিক পরিবেশ, গা ছমছম করে। আমি মাত্র একবারই গেছি ওদিকে। যাই, ওদিকটা আমি একটু ঘুরে আসি, বলে রাস্তা ধরে এগুলো রানা। ওকে রাস্তার বাঁক ঘুরতে দেখলো তারা। ঢাল বেয়ে উঠে যাচ্ছে উপত্যকার মাথায়। ওর উদ্দেশ্যে থুতু ছিটালো জামালু। হিস হিস করে বলল, শালাকে আমার কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হজম করতে পারবে কিনা সেটাও ভেবে দেখতে হবে, বলল কোতোয়াল। তার আগে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। লিভিং রুমে ফিরে এলো তারা। টেবিলে বসে ঢুলছে মুক্তাদির আলাওই, হাতে ছোট্ট একটা বোতল। তোমার ভাইজি কোথায়? জানতে চাইল কোতোয়াল। আমার জন্য নাস্তা বানাতে কিচেনে গেল। মোস্তফার সঙ্গে দেখা হয়েছে তোমার? আধবুড়ো মাতাল মাথা ঝাঁকালো। কায়সারিয়ার হোটেল বাগদাদিয়ে উঠেছে সে। বলেছি কাল কোনো এক সময় তুমি তাকে ফোন করবে। আমার পক্ষে কি করে তা সম্ভব? উপত্যকার নিচে মেঠো পথ যেখানে মেইন রোডে মিশেছে, সেখানে একটা ফোন ফ্যাক্সের দোকান আছে। টেবিলের কিনারায় বসলো কোতোয়াল, ভুরু কুঁচকে ম্যাপটা দেখছে। জানতে পারলে ভালো হতো শাহরিয়ার লোকটা আসলে কি করতে চায়। নিজেই এখনো জানে না। জামালুকে বাধা দিয়ে মুক্তাদির বলল, ও শাহরিয়ার নয়। জানি, ওর আরেকটা নাম আছে, আবিল আহুদ। ও আবিল আহুদও নয়। মানে? এবার একযোগে জানতে চাইল তারা দুজন। প্রতিটি হিব্রু ভাষার পত্রিকায় ওর ফটো ছাপা হয়েছে, বলল মুক্তাদির। সেই ফটোর সঙ্গে তার এই চেহারার কোনো মিল নেই। খবরে বলা হয়েছে ওর আসল নাম মাসুদ রানা, ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু। কেউ ওর খবর দিতে পারলে তাকে দেওয়া হবে $50,000, আর জীবিত বা মৃত ধরে দিতে পারলে পুরস্কার পাবে $5 লক্ষ। কিন্তু জেল পালানো কয়েদি আমরা, পুরস্কারের টাকা নেব কিভাবে? জানতে চাইল জামালু। নিতে গেলেই তো চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে আবার নিয়ে ঢোকাবে 14 শিকের ভেতরে। না, এরকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়, বলল কোতোয়াল। যদিও কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা অবশ্যই করা যায়, তবে সেজন্য কিছু সময় দরকার হবে। আমি তোমাদের মতো পালিয়ে বেড়াচ্ছি না, বলল মুক্তাদির। কাজেই ওকে ধরিয়ে দিয়ে পুরস্কারের টাকাটা অনায়াসে ঘরে তুলতে পারি আমি। এখনই নয়, বুদ্ধি দিল কোতোয়াল। এ ব্যাটার মাথায় ঘিলু আছে বলে মনে হচ্ছে। ওকে দিয়ে প্রথমে আমরা ট্রেন ডাকাতিটা করিয়ে নেব। ডলার আর হীরা সব আগে নিজেদের দখলে আনি,
তারপর ওকে ইসরায়েলি মিলিটারির হাতে তুলে দেব। একা তোমাকে দিয়ে হবে না, তোমার সঙ্গে প্রফেশনাল লোকজন থাকতে হবে। সরাসরি বোতল থেকে ২ ঢোক হুইস্কি খেয়ে বার কয়েক ঢেকুর তুলল মুক্তাদির। তারপর বলল, শালা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ কেমন তা দেখেনি। খপ করে বুকের কাছে তার শার্ট চেপে ধরল কোতোয়াল। এই মদ খাওয়া তোমাকে ছাড়তে হবে, অন্তত অপারেশনটা শেষ না হওয়া পর্যন্ত। তোমার আচরণ আমাকে নার্ভাস করে তুলছে। মনে রেখো, মাসুদ রানা বোকা নয়। আমাদের কারো সামান্য ভুল হলেই ২-এ ২-এ ৪ মিলিয়ে ফেলবে সে। ব্যাস, সেই সঙ্গে মাথাপিছু ২-৩ কোটি ডলার ক্লিন বেরিয়ে যাবে হাত ফসকে। বাতাসের ছোঁয়া লাগলো তার ঘাড়ে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে শায়লা, হাতে একটা ট্রে। ভেতরে ঢুকলো সে, নির্লিপ্ত চেহারা। চাচার সামনে টেবিলে নামিয়ে রাখলো ট্রেটা। ফের যদি দেখি আড়াল থেকে আমাদের কথা শুনছো, হুমকি দিয়ে বলল জামালু, তার পরিণতি কিন্তু ভালো হবে না। তাকে গ্রাহ্য না করে চাচাকে শায়লা বলল, কেক আর স্যান্ডউইচ, আরো লাগলে কিচেন থেকে নিয়ে খেও। কামরা ছেড়ে নিঃশব্দে বেরিয়ে গেল সে। একটু পর তাকে উঠানে দেখতে পেল তারা, গেটের দিকে যাচ্ছে। কি মনে হয় আমাদের কথা শুনে ফেলেছে? জানতে চাইল জামালু। কোতোয়ালের কপালে চিন্তার রেখা ফুটল। খুব সম্ভব। ওর ওপর একটা চোখ রাখতে হবে। শাহরিয়ার ওরফে মাসুদ রানার দিকে যেভাবে তাকাচ্ছে, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। ফার্ম হাউসের ওপর ঢালের মাথায় একটা বোল্ডারের ওপর বসে চিন্তা করছে রানা। ওর সামনে যতদূর দৃষ্টি যায় একটার পর একটা ঢেউ খেলানো পাহাড় সারি। ভারী সুন্দর দৃশ্য, তাই না? বলল শায়লা। বোল্ডারটায় উঠে এসে রানার পাশে খানিকটা দূরত্ব রেখে বসল। হ্যাঁ, খুব সুন্দর। নিচে খারাপ কিছু ঘটছে। কোতোয়াল আর জামালুর কথা বলছেন? আমার চাচার কথাও বলছি। ওরা জোট পাকিয়েছে। প্যাসেজ থেকে ওদের কিছু কথা আমার কানে এসেছে। মোস্তফার কথা কি যেন বলছিল। সে এখন কায়সারিয়ায়। রানা মাথা ঝাঁকালো। ভুরু কোঁচকালো শালা। আপনি অবাক হচ্ছেন না? অবাক হবার কোনো কারণ নেই। মোস্তফা আর উকিল টমসনকে গোপন পরামর্শ করতে দেখে এসেছি আমি। নতুন আর কি শুনলেন আপনি? কোতোয়াল কাল তাকে ফোন করবে, মেইন রোডের ফোন ফ্যাক্সের দোকান থেকে। আমার ধারণা কাজটা সম্পর্কে আপনার মতামত না শোনা পর্যন্ত অপেক্ষা করবে সে। হুম। আরেকটা কথা, বলল শায়লা। ওরা বলছিল ভুলভাল করলে আপনি ২-এ ২-এ ৪ মিলিয়ে নেবেন, সেই সঙ্গে মাথাপিছু ২-৩ কোটি ডলার বেরিয়ে যাবে তাদের হাতের মুঠো থেকে। হাসল রানা। যা ভেবেছি, সবটুকুই খেতে চায়। এখনো আপনাকে উদ্বিগ্ন মনে হচ্ছে না? সব ঠিক হয়ে যাবে, দেখবেন। রানার মুখে উষ্ণ হাসি। ভাবতে ভালো লাগছে যে আমি একা নই। শায়লার মুখটা সামান্য লালচে হয়ে উঠল।